বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই পথ চলার শুরু। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে আপনাদের জন্য গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মরণের পরেও। গজেন্দ্র কুমার মিত্র ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক। রবীন্দ্র শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ তারাশঙ্করের পর বাঙালি মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাদের মধ্যে গজেন্দ্র কুমার মিত্র অন্যতম। 1908 সালের 11ই নভেম্বর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। 1959 সালে তার কলকাতার কাছেই উপন্যাস সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়। কলকাতার কাছেই, উপকণ্ঠে, পৌষ ফাগুনের পালা এই ট্রিলজিকে আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস বলে গণ্য করা হয়। পৌষ ফাগুনের পালা 1964 সালে রবীন্দ্র পুরস্কার পায়। তার অন্যান্য গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাত্রির তপস্যা, পাঞ্চজন্য, বন্যিকন্যা, রায় জাগো প্রভৃতি। উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল কথা কল্পনা কাহিনী, স্বর্ণমৃগ, ছোটদের জন্য রামায়ণ এবং তার আত্মজীবনীমূলক গ্রন্থ আদি আছে অন্ত নেই। তিনি তার সুদীর্ঘ 60 বছরের অধিককাল ধরে তার কয়েক হাজার ছোট গল্প ও 50টিরও বেশি উপন্যাস প্রকাশিত করেছেন। 1994 সালের 16ই অক্টোবর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। প্রধান চরিত্রে অমরেশ, সুহাসিনী, শুভ্রাংশু, রুচিরা এবং মালি। শুরু হচ্ছে মরণের পরেও। মৃত্যুপথ যাত্রিনীকে কে আর কটু কথা বলতে চায়? তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল সে অনেক দুঃখেই। আজ 6 মাস শুয়ে আছে সুহাসিনী, কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন একটানা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সে বয়সে রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহের শান্তি শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাতে নবরা বধূর সঙ্গে প্রথম পরিচয়। মন কিছু স্বপ্ন দেখেছিল বৈকি, কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। সামান্য 2-1 কথার পরই অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র সুহাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল আর কতগুলি মেয়ের সঙ্গে। সেই সূত্রপাত, কিন্তু শেষ নয়। প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনী তৃপ্তি হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশও ঠাকুর মেয়ে বিয়ে করেছিল, এ প্রশ্ন, এ সংশয় তার মনেও জাগতে পারে, সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি, যেন তা অসম্ভব। সুহাসিনী সমস্ত সংশয়ের ঊর্ধ্বে, সিজারের পত্নীর মতো। অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিলে কেন? ওদের বাড়ির সেই ডিঙ্গি অশুভ মেয়েটা বুঝি জানালাই ছিল? অথই বা ঠাকুরজির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়িকে দেখে বুঝি আর আশ মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিসে তো তোমাদের ছুটি হয় 5টায়, তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে। কাকে বোকা বোঝাও বলো তো? আমি যেন কিছু বুঝি না। আজ আবার এত দেরি কেন? আজ তো অফিস নেই। বায়োস্কোপে গিয়েছিলে? তা তো যাবেই, আমাকে নিয়ে যেতেই তোমার সময় নষ্ট হয়। কি বললে? বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল। কে বন্ধু? সমস্যার নিশ্চয়। বেবিটা সঙ্গে ছিল তো? আর বলতে হবে না। সেই জন্যে এত দেরি। 8:30টায় শো ভাঙে, বাড়ি ফিরলে এত রাতে 9:30টায়। তারপর কতগুলি টাকা বেবির পিছনে খরচ হলো। বাজারে গিয়েছো সেই কখন? 1 ঘন্টা ধরে বাজার? না অমনি যাবার পথে আরতিদের বাড়ি চা খেয়ে যাওয়া হলো? সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দিলাম, বেশি বলার প্রয়োজন নেই। পাঠকদের অনেকেরই এসব প্রশ্নের সঙ্গে পরিচয় আছে, নিজের মনের মাধুরী মিশায় বাকিগুলো তৈরি করে নেবেন। তবে শুধু যদি প্রশ্ন হতো তো অত ভাববার ছিল না।
ঝি 4 মাসের বেশি রাখবার উপায় নেই। যেমন করেই হোক তাড়াবে সুহাসিনী। তা কে জানে যুবতী, কে জানে প্রৌঢ়া। ঘরের জানলা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল। সুখের চেয়ে স্বস্তি ভালো। আর প্রতিবাদ করা বৃথা। মান, অভিমান, কান্নাকাটি, উপবাস এসব আসতেও সুহাসিনীর তুনে যেন জোগানো। সুতরাং সব আশাই অমরেশ বিসর্জন দিয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুয়া পেলেও সে বেঁচে যেত। তারপর এই অসুখ, এ আরও অসহ্য। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া। সেবা করার জন্য যে কোনো আত্মীয়কেই আনায় তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুহাসিনী। পথ্য না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো অমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যুর, যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইতো না যে সে স্ত্রীর মৃত্যুই চাইছে। সবচেয়ে মজা এই, ওরে মনোভাব সুহাসিনী জানত। প্রায়ই বলতো, ওগো, আর দেরি নেই। আমি আমি মলে যে তোমার শান্তি হয় তা তা আমিও জানি। আর আর কটা দিন হয়ে এলো। এতদিন পারলে আর আর কটা দিন ধৈর্য ধরে থাকো। আমার আমার শেষ হয়ে এসেছে। আবার পরক্ষণেই হয়তো বলতো, যাই, তারপর যত খুশি মজা লুটো। তখন তখন তো আর বলতে আসবো না। এই কটা দিন আর সহ্য হচ্ছে না। এত তারা। সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার। অমরেশেরও অফিস কামাই করা সম্ভব নয়। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একেবারে। হ্যাঁ, তার কমার নেশা জমবে কেন? আমি আমি এ ঘরে শুষবো, আর উনি পাশের ঘরে নার্সকে নিয়ে ফুর্তি করবেন। আর হয়তো বড় জোর মাস খানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না। দগ্ধে না মারলে আর চলছে না বুঝি? উফ, কি পিশাচ তুমি! মরার ওপর খাড়ার ঘা দিতে একটু মায়া হয় না? মরবার পর যা করবে তুমি, তা তো বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও। এতটা বলার পরেই তো শ্বাস আটকে আসছিল। কোনো মতে দম নিয়ে বলেছিল, তবে তাও বলে রাখছি, মনে করো না যে আমি মরে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছ, মরে তার শোধ তুলব। আবার জন্মাবো তোমার কাছেই জন্মাবো। ছায়ার মতো লেগে থাকবো সঙ্গে। যা খুশি তাই করবে, তা হতে দেব না। অতখানি স্বার্থত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথার ঠিক থাকে? অমরেশও সামলাতে পারেনি, বলে ফেলেছিল, মরবার পর যদি জন্মাও তো মানুষ হয়ে আর জন্মাবে না, এটা ঠিক। কুকুর বেড়াল হয়েই জন্মাবে, কিংবা যে খল তুমি, সাপ হওয়াই বেশি সম্ভব। অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল, বেশ তো, তাই নয় জন্মাবো। কিন্তু তাতে কি রেহাই পাবে ভেবেছ? দেখে নিও। কিন্তু এসব তো কথার কথা, মনে করে রাখবার কথাও নয়, কেউ মনে করে রাখেও নি। কথাটা বলার দিন আষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই, তবু একটু দুঃখও হয়েছিল স্ত্রীর জন্য। বেচারি, ওই কি অশান্তি কম পেলে? চিরজীবন যে ঈশ্বর আগুন অমরেশকে ঘিরেছিল, তা কি ওকেও দগ্ধ করেনি? জীবনের শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারলে না কখনো। আর এই অসময়ে যে স্বামীকে একটি দণ্ডও চোখের আড়ালে রেখে স্বস্তি পেত না, তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাব টেনেছিলেন। সত্যি এমন কিছু বয়স হয়নি। 40-41 বছর আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চেয়ে একটা, শুধু চাকর বাকরের ভরসায় কিছু এখন থেকে থাকা যায় না।
বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে আছে। কিন্তু অমরেশ কারুর কোনো কথাই শোনেনি। বাবা আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রি ইচ্ছা বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে কি জানতো। একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, আর দরকার নেই। ধন্যবাদ। খাওয়া দাওয়া তার জন্য হোটেল আছে, অসুখ বিসুখ হাসপাতালের অভাব কি? না হয় পেভমেন্ট তো কেউ ঘোচায়নি। মরবার পরের কথা সে ভাবে না, যেখানে মরবে তারাই গন্ধ হবার ভয়ে যেমন করে হোক সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা, এ কেউ বিশ্বাস করেনি। শুধু এইটি বুঝেছিল যে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বছরখানিক পর পূজার সময় বেশি ছুটি নিয়ে রাজগিরে গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন, সেই শুভ্রাংশুবাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায়। অত ভোরে এবং অত রাত্রে আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমে অন্তরঙ্গতা বেড়ে গেল। শুভ্রাংশুবাবুর 24-25 বছরের অনিরা ভাগ্নিটির সঙ্গেও পরিচয় হতে যে বিলম্ব হলো না তা বলাই বাহুল্য। এবং সেই ভগ্নিটি রুচিরা তার নাম। শিগগিরই আবিষ্কার করলো যে একটি বাচ্চা চাকরের উপর অমরেশের গৃহস্থালির ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো, এবং কোনো কাজটাই ভালো করে করতে পারে না। ফলে প্রত্যহই একটা দুটো ব্যঞ্জন ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছতে লাগলো। সকালে, দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসতো। একদিন দুদিন ছাড়া ও বাংলোতেই আহারের নিমন্ত্রণ হতে লাগলো, এবং কয়েকদিন পর থেকে অমরেশ দেখলো ওর ঘরকন্যা শয্যার বিশৃঙ্খলা ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়া হস্ত বুলিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায়। ঋষিরা একেই বোধহয় মহামায়ার ফাঁদ বলেছেন। অমরেশের মতো তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থালি পাতবার কথাটা ভাবতে লাগলো। শুভ্রাংশু একদিন বলেও ফেললো কথাটা। এমন করে আর কতদিন চলবে অমরেশ বাবু? আর একবার সংসার পাত। দেখুন, বলেন তো, আমরা তো আপনাদেরই পাল্টি ঘর। রুচিরাও কিছু খারাপ মেয়ে নয়, লেখাপড়াও কিছু জানে। গৃহস্থালির কাজ যেটা আপনার বেশি দরকার, সেটার সার্টিফিকেট ওকে বোধহয় আপনিই দিতে পারবেন। অমরেশ আর না বলতে পারল না। বলল, সে দেখুন, আগে আপনার ভগ্নির মত নিন, আমার মত পৌরকে। অবশ্যই একটা বাড়িও আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি। তবু আমাকে ওর পছন্দ হবে কি? বিলক্ষণ, এ কি আর কচি খুকি? কথাটা রাত্রে কুণ্ড থেকে ফেরবার পথে হয়েছিল। অন্ধকার নির্জন রাস্তা তার মোহ বিস্তার করেছিল রুচিরার চিন্তাকে ঘিরে। অমরেশ লঘুমনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখল শয্যাটি পরিপাটি সাজানো, কাপড় জামা গুছিয়ে কিছু বাক্সয়, কিছু আলনায় তোলা হয়েছে। আলোটি পরিষ্কার ঝকঝক করছে। তৃপ্তি ও কৃতজ্ঞতায় মন ভরে গেল। তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা চলে গেল বহু দূরে। তার উপর রাত্রে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টান্ন এনে পৌঁছাতে আরও ভালো লাগলো। এমনই জীবনসঙ্গিনী তো মানুষের কাম্য। অমরেশও তো তাই চেয়েছিল। কিন্তু খেতে বসে সবে একগাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুড়েছে অমরেশ। তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে মাত্র। এমন সময় অকস্মাৎ একটা প্রকাণ্ড বনবেড়াল ওপাশে জানলা দিয়ে লাফিয়ে পড়লো একেবারে মাংসের বাটিটার ওপর। বাটিটা উল্টে মাংসও যেমন পড়ে গেল, ফেরবার পথে মিষ্টান্নের প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল তার পায়ের আঘাতে। হৈ হৈ করে উঠল চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার তা হয়েই গেছে। চোখের নিমেষে যেন ঘটনাটা ঘটে গেল। চেঁচামেচিতে রুচিরা আর তার বৌদিও ছুটে এলো ও বাড়ি থেকে। অমরেশের কোনো নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিল। ব্যাপারটা তখনকার মতো মিটেই গেল। রাজু বলল, বাপরে, বিড়ালটা যেন বাঘের মতো, দেখছেন বাবু?
দেখলেই ভয় করে। রুচিরা বলল, আজ কদিনই দেখছি আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে। অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে পায়নি। কি সাহস দেখেছেন, পাত থেকে খেতে চায়। বিড়ালের এমন সাহস তো কখনো দেখিনি। রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতে অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাত্রির জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তারই অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বিড়ালটা ওরই বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে। ঝগড়া করার সময় যেমন শব্দ বার হয় ওদের গলায়, তেমনই। দৃশ্যটা এমনই অচিন্তিতপূর্ব, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয় চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধ হয় ভয় পেয়ে বিড়ালটা পালালো। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল। কি বাবু, কি হয়েছে? কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়িতে নারী কণ্ঠের একটা আর্তচিৎকার। এরা ছুটে গিয়ে শুনল সেই বিড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আছড়ে দিয়ে গেছে। মৃত্যু পথযাত্রিনীর এক অদ্ভুত দৃষ্টি ভেসে উঠল অমরেশের মানসপটে। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখল হাত কাঁপছে থরথর করে। অমরেশ আর একদিনও রাজগিরে রইল না। শুভ্রাংশুকে জানালো জরুরি কাজ পড়েছে একটা, টেলিগ্রাম এসে চোখে যেতেই হবে এই সকাল 11টার গাড়িতেই। শুভ্রাংশু ব্যাকুল হয়ে বলল, কিন্তু এমন অকস্মাৎ, এমনভাবে অনেক কথা রয়ে গেল যে অমরেশবাবু। এধারের গিয়েই চিঠি দেবো আপনাকে, বিচলিত হবেন না। আবারও হয়তো ঘুরে আসতে পারি, কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত। আজ আর কিছু বলতে পারছি না, মাফ করবেন। শুভ্রাংশু আর কিছু বলল না, শুধু তার স্ত্রী বলল, আচ্ছা, টেলিগ্রাম এলো কখন? ভদ্রলোক বেড়ালের ভয়ে পালাচ্ছেন নাকি? রুচিরা রাগ করে বলে উঠল, বৌদি যেন কি, আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি যে কখন কার কি টেলিগ্রাম আসছে খবর রাখবো? বৌদি মুখ টিপে হেসে বললেন, তা বটে ভাই, আমার অন্যায় হয়েছে। ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে। অমরেশ খুব নিরুৎসাহ বিষণ্ণ মুখে রুমাল নাড়ল। রুচিরা ছলো ছলো চোখ দূর থেকে ওর দৃষ্টি এড়ায়নি। ট্রেনখানা চলে যেতে অপাঙ্গে ভগ্নির মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল, এ আবার এক প্রাসাদ বাঁধল। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাত্রি মধুপুরে নেমে পড়ল কালীপুর টাউনে। ওর এক বন্ধুর বাড়ি আছে, বহুবার অমরেশ এসে থেকে গেছে। মালি ওকে ভালো করেই চেনে, থাকবার কোনো অসুবিধা হবে না। তাই বলে অত রাত্রে তো আর সেখানে যাওয়া যায় না। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালগুলো জড়ো করে রেখে তাইতে ঠেস দিয়ে রাজু ঘুমোতে লাগলো। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না। সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মেই পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন ট্রেন আসে, যাত্রীদের গোলমাল, কুলিদের বিবাদ, ভ্যান্ডারদের উচ্চকণ্ঠ, সবটা মিলে যে কোলাহল হয়, স্টেশনে যে প্রাণ লক্ষণ জাগে, তাতে খানিকটা অন্যমনস্ক হয় অমরেশ। আবার স্টেশনের আলো স্তিমিত হয়ে আসে একসময়, কোলাহল যায় স্তব্ধ হয়ে। ওর মনও ফিরে আসে নিজের দুর্ভাগ্যে। কথাটা ভাবছে অমরেশ, সারাদিন ধরেই ভাবছে। এ কি হলো ওর? শুধু কি ওর ভাগ্যেই যত অঘটন ঘটে? 8 বৎসরের বিবাহিত জীবনে একদিনের জন্য শান্তি দেয়নি সুহাসিনী, মরবার পরও নিষ্কৃতি দেবে না। এ কি বিদ্বেষ তার, কি অসম্ভব ঈর্ষা! কিন্তু পূর্ব দিগন্তে উষার স্বর্ণাভাস জাগার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা। চিন্তাটা সেই শেষ রাত্রিতে প্রথম মাসায় এসেছিল, আর ওকে ত্যাগ করেনি। এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে, চিন্তাটাকে মনে মনে মেনে নিয়েই ভেবেছে, কিন্তু এখন এই প্রত্যুষে একটা সংশয়ও ক্রমে দেখা দিল। সবটা কাকতালীয় নয় তো? ওটা হয়তো সাধারণ বেড়াল, একটা বুনো বেড়াল।
অমরেশের উত্তপ্ত কল্পনায় তাকে সুহাসিনীর স্মৃতির সঙ্গে জড়িত করেছে। না, কাজটা অন্যায় হয়ে গেছে। পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে অমরেশ। রাজুকে ডাকে, এই রাজু, ওঠ, দেখ দেখি একটা এক্কা কিংবা রিক্সা, চল যাই। কালীপুর টাউনে যখন পৌঁছলো তখন বেশ ফর্সা হয়ে গেছে। মালিক ওকে খুশি হয়েই সালাম করলো। ফটক খুলে তাড়াতাড়ি মালটালগুলো নামিয়ে নিল। বাবু, ওই ঘরেই থাকবেন তো? পূব দিকের ঘরটায়, যেই ঘরে আপনি এর আগেও থেকেছেন কয়েকবার। ওইটা তো আপনার ভারী পছন্দ। হ্যাঁ বাপু, ওই ঘরটাই আমাকে খুলে দাও। বাগানে শিউলি ফুল ফুটে আছে অজস্র, তার সঙ্গে এখনো জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধার সুবাসের স্মৃতি। হিমেল ভোরাই হাওয়ার সঙ্গে সেই মিষ্টি গন্ধ মিশে রাত্রি জাগরণ ক্লান্ত চিন্তাক্লিষ্ট অমরেশের সর্বাঙ্গ জুড়িয়ে গেল। আপন মনেই বলে উঠেছে। মালিক কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে যায় দৌড় খুলতে। পেছনেই অমরেশ, তার পেছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। ঘরটা বন্ধ আছে, দৌড় জানলা সব বন্ধ। বোধহয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে এমনই। জানলা খুলে দেওয়ার পর খানিকটা বাইরের বাতাস ঢুকবার আগে আর ওর মধ্যে যাওয়া যাবে না, মনে মনে ভাবে অমরেশ। কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আতঙ্ক কণ্টকিত অস্ফুট আর্তনাদে। তীক্ষ্ণ কণ্ঠে সে প্রশ্ন করে, কি হলো মালি? সঙ্গে সঙ্গেই এগিয়ে আসে খানিকটা। ও কি? উড়ো গলা থেকে একটা আর্তস্বর বেরোয়। ঘরের মধ্যে একটা প্রকাণ্ড কালো কুকুর, ঈষৎ শীর্ণ, হয়তো জিভ বার করে হাঁপাচ্ছে এবং কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকে চেয়ে আছে। খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা। মালির চোখ দুটো বিস্ফারিত, ভয়ে হাত পা কাঁপছে। ও কোথা থেকে এলো বাবু কুকুরটা? দৌড় জানলা সব বন্ধ। অমরেশেরও বুকের মধ্যেটা হিম হয়ে এসেছিল, কিন্তু তবু সেই কণ্ঠস্বরে জোর দিয়েছে, বলল, ওই যে নর্দমা। খোলা নর্দমা একটা আছে ঠিকই, তবে তার মধ্যে দিয়ে অত বড় কুকুর আসা কি সম্ভব? মালি সংশয় প্রকাশ করে। কবে খুলেছিলে ঘরটা শেষ? সেই সময় হয়তো ঘরে ঢুকে বসেছিল। ও খুলেছিল, সে তো মাসখানেক আগে। তবে হ্যাঁ, পরশু দোকানে কাগজের দরকার হয়েছিল, তাই একবার খুলেছিল। ওই যে তাকের উপর পুরনো কাগজগুলো আছে, সেই আপনি যখন ছিলেন সেই সময় থেকে কাগজগুলো পড়ে আছে ওখানে। কিন্তু সেটা 1 মিনিট বাবু। সেই সময় কখন ঢুকে পড়েছে, হয়তো আর বেরোতে পারেনি। নর্দমা দিয়েই ঢুকেছে। ওরা ঢোকে একরকম করে, আর বেরোতে পারে না। দুপুরে ক্লান্ত চোখ বুজে আসে, তবু ভালো করে ঘুম হয় না। রুচিরার ছলো ছলো দুটি চোখের স্মৃতি, তার সঙ্গে আলো আধারিত একটা বনবেড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ, সুহাসিনীর ঈর্ষাকুটিল দৃষ্টি, সবটা যেন স্বপ্নের মধ্যেও তালগোল পাকায়। অবশেষে বিকেলবেলা বাগানে বসে চা খেতে খেতে মনস্থির করে ফেলে অমরেশ, ভাগ্যের সঙ্গে লড়েই দেখবে সে তো কোনো পাপ করেনি কোনোদিন। তবে এ শাস্তি কেন তার? কেন সহ্য করবে সে এই পীড়ন? বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয়ই বিধাতা তাকে দেবেন না। সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিল। যদি ওদের কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয়তো এই বিবাহ সে সৌভাগ্য বলেই মনে করবে। আগামী অগ্রহায়ণেই তাহলে হতে পারবে শুভ কাজ। এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরে থাকবে। কলকাতার ঠিকানাও লিখে দিল সে। চিঠিখানা খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিলে ওখানে ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর নিশ্চিন্ত হয়ে একখানা বিলিতি নোবেলে মন দিল। দিন 3 পরেই শুভ্রাংশুর চিঠি এলো। আপনার পত্র পেয়ে সত্যিই খুব খুশি হলো, কিন্তু এধারে এক বিভ্রাট। রাজগীরে থাকা আর হলো না। কাল সন্ধ্যাবেলা বেরিয়ে ফিরছি, হঠাৎ অন্ধকারে রুচিরা বোধ ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয়। সে উঠেই ওকে কামড়ে দিয়েছে। এখানে তো একটি মাত্র ডাক্তার, তিনি অবশ্য যা করার সবই করেছেন,
কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশনগুলো সেরে ফেলাই ভালো, কারণ কুকুরটার কোনো হদিশ পাইনি। খ্যাপা কি না কে জানে। মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে 12 ডাউন ধরব। কলকাতায় গিয়ে দেখা হবে। আপনি কবে আসবেন? দৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের। ভয় হচ্ছে ঠিকই, অজ্ঞাত একটা আতঙ্ক। মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না। বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয়, সত্যি সত্যি আবার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে এত নির্যাতন। তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে? স্বার্থপরই হবে সে। এত দুঃখের পর এতখানি সৌভাগ্যের সুযোগ যদি বা এসেছে হাতের কাছে এগিয়ে, কোনো মতেই তাকে সে ছাড়বে না। প্রাণপণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে। প্রয়োজন হলে পণ রাখবে তার এবং রুচিরার দুজনেরই প্রাণ। ক্ষতি কি? গভীর রাত্রে 12 ডাউন মধুপুর এলো, তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হলো না। কোনো অজ্ঞাত কারণে রুচিরার ঘুম ভেঙে গিয়েছিল এখানে এসেই। মুখ বাড়িয়ে সে অন্ধকার মধুপুর শহরের দিকে চেয়েছিল। অমরেশ আশাতে বাকি সকলেও জেগে উঠল। বৌদি হেসে বললেন, এত রাত্রে স্টেশনে এসেছেন ঠাকুরজিকে দেখতে, এ কি বলে টান। অপ্রতিভ হয়ে অমরেশ কতগুলো জবাবদিহি করতে গেল, ফলে আরও অপ্রস্তুত হতে হলো। রুচিরাও হয়ে উঠল লাল। তবে সকলেই যে খুশি হলো তাতে সন্দেহ নেই। শুভ্রাংশু বলল, উঠে পড়ুন না, একসঙ্গেই যাওয়া যাক। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে। গাড়ি চলে গেল। ছাড়ার আগে ওর ভেতরই এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল। অমরেশ সেই দুর্লভ হাতখানি নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছে একটু। মনটা ভারী খুশি আছে। শীষ দিতে দিতে ফিরল অমরেশ। রিক্সা থেকে নেমে মালিকে ডাকতেই সে দৌড় খুলে দিল। রাজুকে ডেকে দিল সেই। বালতিতে জল রাখা ছিল, বেশ করে হাত পা ধুয়ে মুখে ঘাড়ে জল দিয়ে ঘরে এসে ঢুকলো অমরেশ। রাজু আবার ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেন জ্বলছে মিটমিট করে, খুব কমানো, তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায়। রাজুর জন্যই আলোটা সারা রাত জ্বলে। ওরও কেমন একটা ভয় হয়েছে। একেবারে অন্ধকারে মেঝেতে শুতে ভরসা করে না। মাথা মুখ তোয়ালেতে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ। আর মাত্র ঘন্টা 2 রাত আছে। এখন শুলে ঘুম আসতেই ভোর হয়ে যাবে। শোবে না বই পড়বে। মনটা বহুদিন পরে বড় প্রফুল্ল। খুশির একটা জোয়ার এসেছে মনে, সেজন্য ঘুমের ইচ্ছা খুব নেই। রাত্রি জাগরণের কোনো অবসাদও টের পাচ্ছে না। ভাবতে ভাবতেই চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে। আবছায়া আলো, তবু তবু মনে হচ্ছে বালিশের খাজের ছায়াটা যেন একটু বেশি গাঢ় নয়। মুহূর্ত মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠেছে। ভালো করে তাকিয়ে দেখলো, তারপর আলোটা বাড়িয়ে লণ্ঠন টেনে ধরল। হ্যাঁ, ওই তো বালিশের খাজের ছায়ার সঙ্গে মিলিয়ে রয়েছে কালো রঙের সরু লিকলিকে একটি সাপ। অসহ্য ক্রোধে অমরেশ যেন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমেষের মধ্যে। সে ক্রোধ তার অতৃষ্টের উপর, সে ক্রোধ সুহাসিনীর উপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেলানো রয়েছে। সেই লাঠিটা তুলে নিল। সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়েছে সে। নিচেই বেচারি রাজু শুয়েছে, কিন্তু অমরেশ কার্যক্ষেত্রে যথেষ্ট ক্ষিপ্র হতে পারে এখনো। সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায়। ছোট্ট সরু সাপ, লাঠিটাও বেশ মোটা। সাপের মাথাটা থেতলে চ্যাপ্টা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে, সমস্ত দেহটা অসহায়ভাবে এঁকে বেঁকে যাচ্ছে। রাজুর লাঠির শব্দে উঠে ওই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছে। মালি এসেছে ছুটে, কিন্তু অমরেশের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে। চোখ ফেরাতে পারছে না। এমনই একটা অমোঘ আকর্ষণীয় দৃষ্টি তাতে নিবন্ধ। আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে। কেন তা অমরেশও জানে না।
ওর অনুভূতিও যেন জ্বর হয়ে গেছে। প্রথমে সেই অসহ্য ক্রোধ আর নেই, বরং এই জিঘাংসার জন্য যেন নিজের কাছেই লজ্জিত। তবু তাকিয়েই আছে সে। সাপটা ছটফট করতে করতে খানিকটা এগিয়েছে দৌড়ের দিকে। রাজু আরেক ঘা মারতে যাচ্ছিল। অমরেশ ইঙ্গিতে নিষেধ করল। মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ, তার তখনকার সেই পায়ের সজল ছাপটা এখন শুত হয়নি। একটু বেশি জলই ছিল বোধ হয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের উপর। মরণাহত সাপটা তার পিষ্ট দলিত মুখটাকে কোনো মতে যেন বহন করে এনে সেই জলের ছাপের উপর সে স্থির হয়ে গেল। এইবার বোধ হয় মারাই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তৃষ্ণায় তাকে টেনে এনেছিল এই সামান্য জলরেখার দিকে। হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র। কিন্তু অমরেশের যেন মনে হলো অন্তিম মুহূর্তে সরীসৃপটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল। কে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য দুঃখবোধ করলো। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানাতে গিয়ে বসলো। বুঝবেন না? বুঝবেন না বাবু? ভালো করে দেখে নিন আগে কোথাও কিছু আছে কি না। এই হিমে যখন সাপ বেরিয়েছে। না, আর ভয় নেই। অমরেশ বেশ জোর দিয়েই বলে। এ জোর সে কোথায় পায় কে জানে। শুনছিলেন মরণের পরেও, রচনা গজেন্দ্র কুমার মিত্র, কথক এবং গল্প পাঠে আমি অয়ন। অমরেশের ভূমিকায় নিলয়, সুহাসিনীর ভূমিকায় স্নেহা, শুভ্রাংশুর ভূমিকায় জয়, রুচিরার ভূমিকায় বর্ণিতা, রাজুর ভূমিকায় সৌগত, শুভ্রাংশুর বউয়ের ভূমিকায় মৌসুমী, মালির ভূমিকায় উজ্জ্বল। শব্দগ্রহণ এবং সঙ্গীত সংযোজনে আমি অয়ন। পোস্টার ডিজাইনে অঙ্কিতা। নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশানে দেওয়া আমাদের মেইল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও, লিঙ্ক ডেসক্রিপশানে। ধন্যবাদ। সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।